স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, যাচ্ছি পুরো খবরে। যুদ্ধবিরতির সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা এবং গোলাবর্ষণ অব্যাহত রয়েছে জানিয়ে ভঙ্গুর এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে এখন উদ্বেগ বাড়ছে। গত 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে প্রায় 100 ফিলিস্তিনি এ পর্যন্ত নিহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে গাজায় মানবিক সহায়তা পাঠানো আবার শুরু হয়েছে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি টিকিয়ে রাখতে জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধবিরতি কাগজে কলমে থাকলেও থামছে না রক্তপাত। গত 10 অক্টোবর চুক্তি কার্যকরের পর থেকে নিহতের সংখ্যা প্রায় 100 ছুঁয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সবশেষ পূর্বাঞ্চলের আল-শাফ এলাকায় নিজেদের বাড়িতে ফিরতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান 4 ফিলিস্তিনি। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তথাকথিত ইয়েলো লাইন অতিক্রম করে সেনাদের দিকে এগিয়ে আসায় তাদের উপর গুলি চালানো হয়েছে। এরই মধ্যে অবশ্য গাজায় মানবিক সহায়তা প্রবেশ শুরু হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তবে আল জাজিরার সাংবাদিক জানিয়েছেন এখনো বিভিন্ন চেকপয়েন্টে মানবিক ত্রাণবাহী ট্রাক আটকে দিচ্ছে ইসরায়েলি সেনারা। এদিকে যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে বেড়েছে মার্কিন তৎপরতা। সোমবার ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সফরের মূল উদ্দেশ্য হল যুদ্ধবিরতির পরবর্তী ধাপগুলো, বিশেষ করে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজার ভবিষ্যৎ প্রশাসন নিয়ে আলোচনা করা। নিবির আমিন, নিউজ 24। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে ভ্লাদিমির পুতিনকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না পোল্যান্ড। আর এই নিয়ে পুতিনের বিরুদ্ধে জারি থাকা আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে তারা বাধ্য হবে বলে সতর্ক করেছে ওয়ার্স। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী শিকারস্কি বলেছেন, যদি এই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় তাহলে পুতিনকে বহনকারী বিমানটি অন্য কোনো পথ ব্যবহার করবে বলেই মনে করছেন তিনি। সম্প্রতি ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পুতিনের সঙ্গে বৈঠক করার পরিকল্পনার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 2022 সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে কিয়েভের কট্টর সমর্থক হয়ে রয়েছে ন্যাটো জোটের সদস্য পোল্যান্ড। জাপানের ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে। দেশটির নিম্নকক্ষের ভোটে জয়লাভ করে সানা তাকাইচি হয়েছেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। তাকাইচি এলডিপির কট্টরপন্থী শাখার সদস্য এবং প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের ঘনিষ্ঠ শিষ্য হিসেবে পরিচিত। এখন তার সামনে বড় চ্যালেঞ্জ মন্দা অর্থনীতি পুনরুদ্ধার, মার্কিন জাপান সম্পর্ককে ভারসাম্যে রাখা এবং দলীয় ঐক্য ফিরিয়ে আনা। আর তার এই বিজয়ে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। জাপানের রাজনীতিতে নতুন ইতিহাস। দেশের 104তম প্রধানমন্ত্রী হলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেত্রী সানা তাকাইচি। 465 আসনে নিম্নকক্ষে তাকাইচি পেয়েছেন 237 ভোট, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য যথেষ্ট। নিম্নকক্ষে এই ফলাফলের পর উচ্চকক্ষেও তার অনুমোদন প্রায় নিশ্চিত হয়। ফলে মঙ্গলবার সন্ধ্যায় শপথ নেন তিনি। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন প্রধানমন্ত্রী হিসেবে। তার সামনে এখন বড় চ্যালেঞ্জ, মন্দা অর্থনীতিকে নতুন করে দাঁড় করানো, মার্কিন জাপান সম্পর্কের ভারসাম্য রক্ষা এবং দলীয় ঐক্য ফিরিয়ে আনা। তিনি বর্তমান প্রধানমন্ত্রী ইশিবার স্থলাভিষিক্ত হলেন, যিনি দলের সাম্প্রতিক নির্বাচনী পরাজয়ের দায় নিয়ে পদত্যাগ করেন। 64 বছর বয়সী এই রক্ষণশীল নেত্রী দীর্ঘদিন ধরেই পরিচিত জাপানের আয়রন লেডি নামে। প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের একনিষ্ঠ ভক্ত তাকাইচি এলডিপির কট্টরপন্থী শাখার সদস্য এবং প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের ঘনিষ্ঠ শিষ্য হিসেবেও সুপরিচিত। 1961 সালে নারা প্রিফেকচারে জন্ম সানা তাকাইচির। তার বাবা ছিলেন একজন অফিস কর্মী এবং মা পুলিশ অফিসার। রাজনীতি থেকে অনেক দূরে পরিবারে বেড়ে উঠলেও তরুণ বয়সেই তিনি ছিলেন একজন দক্ষ হেভি মেটাল ড্রামার। 1980 দশকে যুক্তরাষ্ট্র জাপান বাণিজ্য বিরোধের সময় রাজনীতিতে আগ্রহ হয়ে ওঠেন তিনি। 1996 সালে প্রথমবার এলডিপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এই পর্যন্ত 10 বার জয়ী হয়েছেন। তার এই বিজয়ে আন্তর্জাতিক অঙ্গনের নেতারা ইতিমধ্যেই অভিনন্দন জানিয়েছেন। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানা তাকাইচির নেতৃত্বে কি পরিবর্তন আসছে তা দেখার অপেক্ষায় বিশ্ব। চন্দ্রা,
নিউজ 24। আফগানিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির স্থায়িত্ব নির্ভর করছে তালিবান সীমান্ত পথে সশস্ত্র গোষ্ঠীগুলোর অনুপ্রবেশ ও হামলা বন্ধ করতে পারবে কিনা তার উপরে। সোমবার রয়টার্সকে দেয়া এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। সতর্ক করেন, আফগানিস্তান থেকে আসা যে কোনো হুমকি এই চুক্তির লঙ্ঘন বলে বিবেচনা করবে পাকিস্তান। গেল রবিবার কাতার ও তুরস্কের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়। সীমান্তে সপ্তাহব্যাপী দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই যুদ্ধবিরতি কার্যকর করা হয়। 2021 সালে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী সরে যাওয়ার পর আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান, আর এরপর থেকে কাবুল ইসলামাবাদের সম্পর্কের অবনতি হতে থাকে। শুরু হলো ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি 5 বছরের কারাভোগ। মঙ্গলবার থেকে কারাভোগ শুরু হয়েছে তার, আর ইতোমধ্যে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। নির্বাচনী প্রচারের জন্য লিবিয়া থেকে অর্থ সংগ্রহের ষড়যন্ত্রের অভিযোগে সারকোজিকে 5 বছরের কারাদণ্ড দেন আদালত। 2007 থেকে 2012 সাল পর্যন্ত দেশটির রক্ষণশীল প্রেসিডেন্ট ছিলেন সারকোজি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি সহযোগী মার্শাল ফিলিপ পেতার পর সারকোজি প্রথম সাবেক ফরাসি প্রেসিডেন্ট হিসেবে কারাদণ্ড ভোগ করছেন। সার্ভার ডাউনের কারণে বিশ্বজুড়ে যে বড় ধরনের সংকট তৈরি হয়েছিল তা এখন সমাধান করার কথা জানিয়েছে অ্যামাজন। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে বিবিসি। সোমবার সার্ভার ডাউনের কারণে স্ন্যাপচ্যাট, রেডিটের মতো জনপ্রিয় অ্যাপ থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকের পরিষেবাও পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই ঘটনার পর বিশেষজ্ঞরা বলছেন, মাত্র কয়েকটি প্রযুক্তি কোম্পানির ওপর এত বেশি নির্ভরশীল থাকাটা বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় ঝুঁকি। পোল্যান্ডের ওয়ারশাতে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক সবচেয়ে ভারী কুমড়ো প্রতিযোগিতা। আর এবারের আসর মাতিয়েছে ক্লেমেন্টাইনা নামের 546 কেজির একটি কুমড়ো, যা ভেঙে দিয়েছে দেশটির জাতীয় রেকর্ড। প্রায় 400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে $1000 পুরস্কার জিতেছেন এর মালিক, আর জানিয়েছেন এই বিশাল কুমড়ো ফলানোর পেছনের রহস্য। প্রতিযোগিতার মঞ্চে তাকে দেখে সবার চোখ তো চড়ক গাছ। নাম তার ক্লেমেন্টাইনা, ওজন পাক্কা 546 কেজি। ওয়ারশোর সবচেয়ে ভারী কুমড়োর প্রতিযোগিতায় সেরার মুকুট জেতার পাশাপাশি গড়েছে পোল্যান্ডের জাতীয় রেকর্ডও। এর মালিক কৃষক প্রেমিসোয়া গ্রুচালা প্রায় 400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে জিতেছেন $1000 পুরস্কার। তার এমন সাফল্যের রহস্যটা কিন্তু বেশ সহজ। ভালো বীজ, খুব ভালো মাটি আর ভাগ্য। তবে এই রেকর্ড কুমড়োটি কিন্তু খাবার টেবিলে যাচ্ছে না। ক্লেমেন্টাইনা ওয়ারশোর বাগানেই শোভাবর্ধন করবে। হয়তো কোনো খরগোশ তার স্বাদ নিতে পারে, তবে আপাতত সে শুধুই একজন সেলিব্রিটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এক ঐতিহাসিক সংস্কারের পথে হাঁটল সৌদি আরবিয়া। আনুষ্ঠানিকভাবে 50 বছরের পুরনো কাফালা ব্যবস্থা বাতিল করল দেশটির সরকার। দাস প্রথার মতো এই ব্যবস্থার কারণে অমানবিক শোষণের শিকার হতো প্রবাসীরা। সরকারের এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। বিদেশি কর্মীদের জন্য যুগান্তকারী এক পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। আনুষ্ঠানিকভাবে নিজেদের 50 বছরের পুরনো কাফালা ব্যবস্থা বাতিল করেছে দেশটির সরকার। বহুদিন ধরেই এই প্রথার কারণে বিদেশি কর্মীদের ভাগ্য নির্ভর করত নির্দিষ্ট নিয়োগকর্তার উপর। দাস প্রথার মতো এ ব্যবস্থার কারণে জীবিকার তাগিদে সৌদি আরবে গিয়ে অমানবিক শোষণের শিকার হতে হয়েছে অগণিত শ্রমিককে। কাফালা ব্যবস্থার পরিবর্তে নতুন এক চুক্তিভিত্তিক কর্মসংস্থান মডেল চালু করেছে সৌদি সরকার, যা প্রবাসী শ্রমিকদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। নতুন এই সংস্কারের মাধ্যমে প্রবাসীরা এখন থেকে কাজ পরিবর্তন, দেশ ত্যাগ বা ভিসা নবায়নের ক্ষেত্রে আগের মতো কঠোর নিয়ন্ত্রণের মুখে পড়বে না। সৌদি প্রেস এজেন্সির তথ্যমতে নতুন এই ব্যবস্থার অধীনে বর্তমান নিয়োগকর্তার অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন, এক্সিট ভিসা ছাড়াই দেশ ত্যাগ করতে পারবে অভিবাসী কর্মীরা। সরকারের এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা। তথ্য বলছে এই সংস্কার মূলত সৌদি আরবের ভিশন 2030 উদ্যোগের অংশ, যার লক্ষ্য দেশের অর্থনীতিকে আধুনিক করা এবং বিদেশি শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
নান্দনিক আয়োজনে কানাডার টরন্টোতে আবৃত্তি সংগঠন বাচনিক পালন করলো তাদের যুগপূর্তি উৎসব বাচনিক বৈভব। আর দর্শকরা জানিয়েছেন এই ধরনের আয়োজন কানাডায় বসবাসরত নতুন প্রজন্মকে বাংলার সংস্কৃতিকে আরও ভালোবাসতে উৎসাহ প্রদান করবে। কানাডার টরন্টোর বাঙালি পাড়ায় ডন অফ ডেথফোর্ট মিলনায়তনে বিভিন্ন শ্রেণী পেশার সব বয়সী মানুষের পদচারণায় ছিল মুখরিত। শতাধিক শিল্পীর পরিবেশনায় তুলে ধরা হয় বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে। এই বছর একটু বর্ণাঢ্যভাবে আমরা বাচনিকের যুগপূর্তি উদযাপন করেছি। আমরা আমন্ত্রণ জানিয়েছি এই শহরের সকল সংগঠনদেরকে এবং তার শতাধিক শিল্পী নিয়ে আজকে বেশ সারাদিন ব্যাপী একটি বর্ণাঢ্য আয়োজন আমাদের ছিল। আবৃত্তি, নাচ আর গানে বাংলার সংস্কৃতিতে যোগ হয়েছিল এক ভিন্ন মাত্রা। ঢোলের বোল, ধামাইল আর নানা আয়োজন উপভোগ করেন কয়েকশো সংস্কৃতিমনা দর্শকরা। আমরা এখানে এরকম অনুষ্ঠানে দেখি যে বাংলাদেশের যে সংস্কৃতির চর্চা করা, নতুন প্রজন্মকে আরো এগিয়ে রাখা, ওদেরকে তুলে ধরা, that's really what we should do to make sure that we're never forgetting our roots. আয়োজকরা জানেন প্রতি বছর এই ধরনের আয়োজন থাকলেও এবারের যুগপূর্তি হিসেবে বর্ণাঢ্যভাবেই উদযাপিত হয়েছে বাচনিক এবং বাৎসরিক এই আয়োজনটি। এই বছর সম্মাননা প্রদান করা হয় বরেণ্য আবৃত্তি শিল্পী শিমুল মুস্তফাকে। শুদ্ধ সংস্কৃতি বলতে যেটি দরকার সেটা হচ্ছে যে সংস্কৃতি চর্চা করতে হবে তো আসলে মানুষের কল্যাণে। উৎসব আয়োজনে উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী, কবি শামসুর রহমানের পরিবারের সদস্যরা, কানাডার বাঙালি এমপিপি ডলি বেগম এবং কমিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমের আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।